সেই সময় সরকারের হাতে নাই, সরকার অনেক বিলম্ব করে ফেলেছে। জুলাই সনদ নিয়ে কিন্তু একটা মারাত্মক বিতর্ক এই সরকার তৈরি করেছে। 8 দলীয় যে সমঝোতা, এটা কিন্তু জোট নয়। নীরব দর্শকের মতো সরকার বলবে আমরা পারিনি, এই দায়িত্ব উনি এড়াতে পারেন না। হাদির অনেক বিষয় নিয়ে আমার ভিন্ন মত আছে। হ্যাঁ ভোট অথবা না ভোটের মর্ম না জানলে বুঝবে কি করে? না ভোট হলে পরে বর্তমানে যে অন্তর্বর্তী সরকার আছেন বা যারা যারা তাদের সঙ্গে আছেন সকলের বিরুদ্ধে মামলা হবে, জেল হবে, জুলুম হবে। মিডিয়াতে প্রথম আলো এবং ডেইলি স্টারের হামলাকে জায়েজ করার জন্য যাদেরকে বলা হচ্ছে ইন্ডিয়ার এবং স্বৈরাচার দোসরের ট্যাগ লাগানো হচ্ছে। এমন কথা যদি মেট্রোপলিটন পুলিশ কমিশনার বলে, আমরা কোথায় যাই? এই ভদ্রলোকের তো এক্ষুনি চাকরি যাওয়া উচিত, তার বিরুদ্ধে ডিপার্টমেন্টাল প্রসিডিং হওয়া উচিত এবং তার শাস্তি হওয়া উচিত। যে মৃত্যুকে ভয় করে, আর মৃত্যুকে ভয় করলে আপনি পুলিশে চাকরি নিয়েছেন কেন? আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, মাহবুব সৈকত প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি মাই টিভি সংলাপের। দর্শক, হাটে মাঠে ঘাটে পথে প্রান্তরে দেশে কিংবা প্রবাসে যে যেখানেই রয়েছেন তাদের সবারই নিশ্চয়ই এখন আলোচনার বিষয়বস্তু বাংলাদেশের আগামী জাতীয় নির্বাচন, জাতীয় সংসদ নির্বাচন। এছাড়াও রয়েছে বাংলাদেশের অন্যতম বৃহৎ দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে আসা প্রসঙ্গে বিষয়গুলো আপনাদের আলোচনায় রয়েছে। আমরা জানি এছাড়া ভোটের যে জোট, সেই জোটের হিসেব নিকেশও বা কী হচ্ছে সেই বিষয়গুলো রয়েছে ওসমান হাদি, সেই ওসমান হাদির, শহীদ ওসমান হাদির যে খুনিরা, সে খুনিরা আসলে গ্রেফতার হলো কিনা, কবে হবে, এসব বিষয়ে আপনারা আলোচনা করছেন। আমরা সে বিষয়গুলো নিয়ে আলোচনা করব। আমরা যদিও আজকের আলোচনার বিষয় রেখেছি ভোটের গাড়ি। স্টুডিওতে উপস্থিত রয়েছেন দুজন বিদগ্ধ ব্যক্তি, পরিচয় করে দিচ্ছি। ডান পাশে রয়েছেন এফএম সুলাইমান চৌধুরী, সাবেক সচিব এবং রাজনৈতিক বিশ্লেষক। স্বাগত জানাচ্ছি আপনাকে। আপনাকে অভিনন্দন জানাচ্ছি, আমার প্রিয় দর্শক শ্রোতাকেও অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। এবং একই সাথে রয়েছেন গণফোরামের সাধারণ সম্পাদক ডাক্তার মোহাম্মদ মিজানুর রহমান। মিজান ভাই, আপনাকেও স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। প্রিয় দর্শক, ভোটের গাড়ি শিরোনাম দিয়েছি। আজকে প্রধান উপদেষ্টা জাতীয় সংসদের দক্ষিণ প্লাজা থেকে 10টি ভোটের গাড়ি দেশের এটি উদ্বোধন করেছেন। সেই গাড়িগুলো দেশের নানা প্রান্তে যাবে, ভোটের সম্পর্কে সচেতনতা তৈরি করবে। গণভোট যে রয়েছে জুলাই সনদের পক্ষে, সেই গণভোট নিয়েও সচেতনতা তৈরি করবেন। আমরা সেই অনুষ্ঠানে আমি নিজে উপস্থিত ছিলাম, তা নিয়ে আমাদের একটা প্রতিবেদন দেখে আসি, তারপরে আলোচনায় যাব। বিগত 3টি জাতীয় নির্বাচনে ভোটাধিকার বঞ্চিত ছিল দেশের আপামর জনতা। আমাদের বাংলাদেশ সরকার ছিল আওয়ামী লীগ, শেখ হাসিনা, তাদের ভারতের পক্ষ হয়ে কথা বলছে। ফ্যাসিবাদী রেজিম মানুষের গণতান্ত্রিক অধিকার হরণ করে ক্ষমতা ধরে রাখতে বেছে নিয়েছিল খুন, গুণ আর নির্যাতনের পথ। বুকের ভেতর অনেক ঝড়, বুক পেতেছি গুলি করে। অগণন মানুষের আত্মত্যাগে 2024-এর 5 আগস্ট বিদায় হয় স্বৈরাচারী সরকার। আমরাই ছিলাম বিপ্লব, আমরাই অভ্যুত্থান। এরপর দেশকে কাঙ্ক্ষিত গন্তব্যে এগিয়ে নিতে দীর্ঘদিন ঐক্যমত্য কমিশনের সাথে সকল রাজনৈতিক দল মিলে তৈরি করে জুলাই সনদ। আগামী জাতীয় নির্বাচনের দিন একই সাথে গণভোটের মাধ্যমে দেশ পরিচালনার এই দলিলের পক্ষেও জনমত তৈরিতে সরকারের পদক্ষেপ এবার ভোটের গাড়ি। জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় তথ্য সম্প্রচার এবং সাংস্কৃতিক উপদেষ্টা সহ অতিথিরা ফিতা কেটে ভোটের গাড়ি সুপার ক্যারাভানের উদ্বোধনের পর ভিডিও বার্তার মাধ্যমে প্রধান উপদেষ্টা তার বক্তব্যে এই কর্মসূচি মানুষের মাঝে গণতন্ত্রের বারতা ছড়িয়ে দেবে বলে মন্তব্য করেন। জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের উপর গণভোট, এই লক্ষ্যকে সামনে রেখে যাত্রা শুরু করছে 10টি ভোটের গাড়ি সুপার ক্যারাভান। এসব গাড়ি দেশের 64টি জেলা এবং 300টি উপজেলায় ঘুরে বেড়াবে। তারা মানুষের দুয়ারে দুয়ারে গিয়ে নির্বাচন ও গণভোট সম্পর্কে তথ্য পৌঁছে দেবে, ভোটাধিকার সম্পর্কে সচেতনতা তৈরি করবে এবং গণতন্ত্রের বার্তা ছড়িয়ে দেবে। ভোটাধিকার সাংবিধানিক অধিকার উল্লেখ করে ভোটের কাঙ্ক্ষিত পরিবেশ তৈরিতে সরকার বদ্ধপরিকর বলে জানান তিনি। ভোটাধিকার কারো দয়া নয়, এটি আমাদের সাংবিধানিক অধিকার। এই অধিকার প্রয়োগের মাধ্যমেই আমরা ঠিক করি ভবিষ্যৎ কোন পথে যাবে। একটি অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত করা শুধু সরকারের দায়িত্ব নয়, এটি রাষ্ট্রের প্রতিটি নাগরিকের দায়িত্ব। আমরা এমন একটি নির্বাচন চাই যেখানে থাকবে না ভয়, থাকবে না বাধা,
থাকবে কেবল জনগণের মুক্ত ও নির্ভীক মত প্রকাশ। সরকার সেই পরিবেশ নিশ্চিত করতে বদ্ধপরিকর। আগামীতে কল্যাণমূলক দেশ গড়তে সৎ প্রার্থী বেছে নেওয়ারও আহ্বান জানান শান্তিতে নোবেলজয়ী এই অর্থনীতিবিদ। এদেশ আগামী 5 বছর আপনার পক্ষে কে চালাবে সেটা আপনিই ঠিক করবেন। আপনার পছন্দের প্রার্থীকে ভোট দেন, সৎ ও সমর্থ প্রার্থী বেছে নিন, চিন্তা ভাবনা করে ভোট দেন। এবারের নির্বাচনে আপনি আরও একটা ভোট দেবেন, জুলাই সনদের ভোট। দেশের সংস্কার চাইলে নাগরিকদের হা ভোটের পক্ষে রায় দিতেও আহ্বান ছিল ডক্টর মোহাম্মদ ইউনূসের বক্তব্যে। আপনি যদি এই সনদ সমর্থন করেন তবে গণভোটে অবশ্যই হ্যাঁ ভোট দেন। চলুন আমরা সবাই মিলে এই গণতান্ত্রিক যাত্রাকে সফল করি। অনুষ্ঠানের শুরুতে ভোট এবং গণভোট নিয়ে নির্মিত 5টি ডকুমেন্টারি প্রদর্শন করা হয়। মাহবুব সৈকত, মাইটিভি, ঢাকা। আমরা শুনছিলাম প্রধান উপদেষ্টার ভাষণ ভোটের গাড়ি উদ্বোধন করে। সালামান চৌধুরী, আপনি সরকারের সাথে নিবিড়ভাবে কাজ করেছেন, সচিব ছিলেন। সরকারের এই যে প্রচেষ্টা জনসচেতনতা বৃদ্ধিতে, এই প্রচেষ্টাকে কিভাবে দেখেন ছোট্ট করে বলবেন, এবং একই সাথে প্রধান উপদেষ্টার একটু কথা কোট করি, এমন একটি নির্বাচন চাই যেখানে থাকবে না কোনো ভয়, এমন পরিবেশ নিশ্চিতে সরকার বদ্ধপরিকর। কতটা দেখছেন সেই পদক্ষেপ? আপনাকে ধন্যবাদ। পরে মাননীয় প্রধান উপদেষ্টার যে বক্তব্যের কথা বললেন তাতে আমার কথা লম্বা হবে না বটে, তবে ছোট হবে না। তিনি যে কথাগুলো বলেছেন, জি, এই কথাগুলো বাংলাদেশের 18 কোটি বা 20 কোটি মানুষের মধ্যে যে 12 কোটি 67 লক্ষ প্লাস ভোটার আছেন তাদের কাছে ব্যক্তিগতভাবে পৌঁছতে হবে, এবং এই পৌঁছানো অসম্ভব কিছু নয়। সরকার চেষ্টা করলে পারে না এমন কোনো কাজ নাই। সরকার যদি এতে রাজনৈতিক নেতৃবৃন্দকে, অর্থাৎ তৃণমূলের পর্যন্ত রাজনৈতিক নেতৃবৃন্দকে সম্পৃক্ত করেন, সকল ধরনের গণমাধ্যমের কর্মীবৃন্দকে সম্পৃক্ত করেন, সকল রাষ্ট্রীয় কর্মকর্তা কর্মচারী, ইউনিয়ন পর্যায়েও কর্মকর্তা কর্মচারী আছেন। উদাহরণ হিসাবে আমি বলতে পারি কৃষি বিভাগের একজন ব্লক সুপারভাইজার থাকেন, এরপরে পরিকল্পনার একজন সহকারী থাকেন, প্রাথমিক বিদ্যালয়ের অসংখ্য শিক্ষক আছেন, এরপরে হাই স্কুলের শিক্ষক, কলেজের শিক্ষক, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, মক্তবের শিক্ষক, মাদ্রাসার শিক্ষক, এরপরে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ আছেন। তাদেরকে সম্পৃক্ত করা একেবারেই সহজ কাজ যদি সরকার এটা করতে চান। আর যদি বলছেন কেন এখনো দেখছি না এটা করছেন বলে, সময় নেই হাতে। এই জন্য বলছি এদেরকে সম্পৃক্ত করতেও তো যে সময় লাগবে সেই সময় সরকারের হাতে নাই। সরকার অনেক বিলম্ব করে ফেলেছে, আমি দুঃখের সঙ্গে বলছি অনেক বিলম্ব হয়েছে। এই উদ্যোগটা সরকারের আরো 1 মাস আগে নিয়ে সকলকে সম্পৃক্ত করা উচিত ছিল, তারপরে তার ভোটের ট্রেন ছাড়া উচিত ছিল। এই জন্য সমালোচনাও করছি, কিন্তু দেরি হলেও এখনো সময় আছে, এখনো সম্পৃক্ত করা যায়। মানুষ হ্যাঁ ভোট অথবা না ভোটের মর্ম না জানলে বুঝবে কি করে? মানুষকে এটি বোঝাতে হবে, আর বোঝানোর জন্য তার কাছে যেতে হবে, যে গিয়ে তার কাছে এটা বলতে হবে। এটা এই ট্রেন দিয়ে, গাড়ি দিয়ে, এইগুলি রাস্তায় ঘুরবে, আশেপাশে যারা তারা দেখবে, কিন্তু বৃহৎ জনগোষ্ঠী তো এটা থেকে অন্ধকারে থাকবে। সালামান চৌধুরী, সেক্ষেত্রে আপনি সরকারের উপরই দায়ভার দিচ্ছেন, রাজনৈতিক দলগুলোর এই কর্মসূচিটা কতটুকু এগিয়ে নিচ্ছেন? এই সচেতনতার তাদেরও কি দায়ভার রয়েছে না? তাদের দায়ভার অবশ্যই রয়েছে, এবং এখানে 2 ধরনের বিষয় আছে। কিছু রাজনৈতিক দল গণভোটের হ্যাঁ ভোটের পক্ষে, যেটি আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা বলেছেন, কিন্তু আমি ব্যক্তিগতভাবে জানি বাংলাদেশের একটি বৃহৎ রাজনৈতিক দল তার সারা দেশে তৃণমূল পর্যন্ত
নেতৃবৃন্দকে নির্দেশ দিয়েছেন যাতে মানুষকে না ভোট দেওয়ার জন্য উৎসাহিত করেন। এটি অত্যন্ত লজ্জার এবং পরিতাপের বিষয় ফ্যাসিবাদ এবং বিরোধী আন্দোলনে ভয়ানক থাকা এই দল। বিষয়। এবং তারা এটা কেন বুঝেন না? না ভোট হলে পরে এই যে জাতীয় সংসদ নির্বাচন হবে, এটা হওয়ার এখতিয়ার নাই। না ভোট হলে পরে বর্তমানে যে অন্তর্বর্তী সরকার আছেন বা যারা যারা তাদের সঙ্গে আছেন, সকলের বিরুদ্ধে মামলা হবে, জেল হবে, জুলুম হবে, আইনগতভাবেই হবে, কারণ সংবিধান এখন ওইভাবে আছে। এটি কি ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে থাকা দল বলছেন নাকি আওয়ামী লীগের কথা বলছেন? আওয়ামী লীগের কথা নয়, ফেসিবাদ বিরোধী যারা বলে তাদের একটি বড় দল, নামই বলে ফেলি, বাংলাদেশ, এই যে আমরা বিএনপি বলে, বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি। আমরা তাদের প্রতিনিধি নেই, কিন্তু আমরা কিন্তু গণমাধ্যমে বা কোথাও এরকম কিছু দেখিনি। কিন্তু বাস্তবে আপনি সাধারণ মানুষের সঙ্গে যোগাযোগ করেন, আপনি অসংখ্য পাবেন তারা তাদের কেন আপনি এই ইয়েতে যে সোশ্যাল মিডিয়াতে তাদের নেতৃবৃন্দরা অহরহ বলে যাচ্ছেন না ভোট দেওয়ার জন্য। আপনার কানে এটা না আসার কথা নয় তো? আমি আসলে তাদের কাছ থেকে মানে এরকম ডিরেক্ট কথাও আসলে দেখিনি। এটি আপনি অবস্থান থেকে বললেন। আমি একটু ঘুরে আসি এবং পরবর্তী প্রশ্নের জবাবটা পরে নিব। আমি একটু মিজানুর রহমান আপনার কাছে আসি। আপনারা অনেকদিন থেকেই একসাথে পথে চলছেন যুগপৎ আন্দোলনে বিএনপির সাথে। এর আগে যখন ফ্রন্ট গঠিত হয়েছিল তখনও আছেন, এখনও সর্বশেষ বোধহয় গণফ্রন্ট রয়েছেন। আমি একটু এই কথার সূত্র ধরেই আসি। এই যে হা ভোট না ভোটের পক্ষে সোলায়মান চৌধুরী বিএনপির নেতিবাচক দৃষ্টিভঙ্গি দেখছেন বা এরকম বলছেন, এটি আপনারা তাদের সাথে এখনো যারা আছেন তারা কি এরকম কোনো আওয়াজ শুনতে পেয়েছেন তাদের কাছ থেকে? ধন্যবাদ আপনাকে এবং সেই সাথে আমার সম্মানিত সহ আলোচক এবং মাই টিভির দর্শক শ্রোতাকে। আপনি যে বিষয়টি বললেন, আসলে আমি বিশেষ করে আমার দল গণফোরাম এবং বিএনপি সহ যারা আমরা শরিক দল একসাথে আন্দোলন সংগ্রাম করেছি, এখন পর্যন্ত জুলাই সনদে হা ভোট বা না ভোট নিয়ে আমরা কোনো সিদ্ধান্ত নেইনি বা জনগণের কাছে এই ধরনের ইতিবাচক ছাড়া নেতিবাচক এখন পর্যন্ত আমরা কোনো আলোচনায় যাইনি। আপনার দল এবং বিএনপিও এরকম সিদ্ধান্ত নিয়েছে আমার জানা নাই যে না ভোট দিতে হবে, এটা আমার জানা নাই। এখন জুলাই সনদ নিয়ে কিন্তু একটা মারাত্মক বিতর্ক এই সরকার তৈরি করেছে, সরকার প্রধান করেছে বা জাতীয় ঐক্যমত্য কমিশন করেছে। কারণ জাতীয় ঐক্যমত্য কমিশনের যিনি প্রধান, তিনি আবার সরকারের উপর প্রধান উপদেষ্টা। এখন এই যে জুলাই সনদ যেটা তৈরি হলো, যেখানে আমার দলের থেকে আমি নিজে প্রতিনিধিত্ব করেছি, জুলাই সনদ এর একটা খসড়া প্রস্তাব প্রথম আমাদেরকে দেওয়া হয়েছিল। তারপরে যখন আমরা বসি তখন প্রধান উপদেষ্টা আমাদেরকে বলেছিলেন যে সকল বিষয়ে এই রাজনৈতিক দলগুলো ঐক্যমত্য পোষণ করবে, শুধুমাত্র সেইগুলোই বাস্তবায়নের জন্য আমরা দায়িত্ব নিব, জনগণের কাছে আমরা সেটা করব। যেগুলো নোট অফ ডিসেন্ট দিবেন সেগুলো আমরা ওয়েবসাইটে দিয়ে দিব যে এইগুলো প্রস্তাব ছিল, এই দলগুলো এই মতামত দিয়েছে, এটাই উনি প্রথম বলেছিলেন। এবং শেষ পর্যন্ত নোট অফ ডিসেন্ট যেগুলো দেয়া হয়েছে, যেমন ধরেন যারা ছিল জামাত ইসলামও অনেক জায়গায় নোট অফ ডিসেন্ট দিয়েছে, বিএনপি দিয়েছে, আমরা গণফোরাম দিয়েছি, এরকম যার যার জায়গার থেকে আমরা তো এক একটি রাজনৈতিক দল আমাদের আদর্শিক বা আমাদের দলের গঠনতন্ত্র অনুযায়ী ঘোষণা, সব দলগুলোতে এক নীতি এবং আদর্শ গ্রহণ করেন হবে না। জি, তো সেই জায়গায় আমাদের জায়গা থেকে যেগুলো দিয়েছিলাম সেখানে কথা ছিল যে নোট অফ ডিসেন্ট যেগুলো থাকবে সেটা সংসদে যে যারা পাশ করবে তারা নির্বাচনের সময় তারা নির্বাচনে যে শ্বেতপত্র বা নির্বাচনে যে মানে ইশতেহার দেয়া হবে, তো জনগণ যদি সেই ইশতেহারে গ্রহণ করে তাহলে সেটা যে বাস্তবায়ন করবে। এখন ধরেন জামাত ইসলাম যেগুলো নোট অফ ডিসেন্ট দিয়েছে, সংসদে যে কি জামাত ইসলাম সেটা পালন করবে? বিএনপি যে জায়গাগুলো নোট অফ ডিসেন্ট দিয়েছে, এখন সেইগুলো কি যদি আপনি তাকে বাধ্য করেন, বিএনপি কি সেটা পালন করতে বাধ্য? কারণ সে তো আগেই নোট অফ ডিসেন্ট দিয়েছে। গণফোরাম জাতীয় জনগণ যদি বলে, আপনি জনগণ যেইভাবে আপনি এটা হা এবং না ভোট দিয়েছেন, যেটা চারটা যেভাবে আপনি স্লট করে দিয়েছেন, এইভাবে তো গণভোট হওয়ার
কোনো সুযোগ নেই, এটা এমনিই বিতর্কিত একটি বিষয়। আমি সে বিষয়ে যাচ্ছি না, এটা আমরা দলীয় ফোরাম থেকে সরকারকে জানিয়েছি, আমরা মিডিয়াতেও জানিয়েছি। এখন যে বিষয়টা আপনি সেখানে একটু ক্লিয়ার হতে চাই, সে অবস্থায় ভোটের তো চলছে, ভোটের গাড়ি তো এগিয়ে চলছে, দেখতে দেখতে সময়টাও চলে যাবে। তাহলে ভোটের দিন এই সকল কিছুর পরে যেহেতু আমার মত থাকলো না, যেহেতু আমি যা বলেছি সেটি হলো না, সুতরাং গণভোটে আমি নায়ে রায় দিব না হায়ে রায় দিব, মানে কোনটা, মানে না না বলার সুযোগ আছে? সুলেমান চৌধুরী বলেছেন যদি নায়ের জায়গায় এগিয়ে যায় হায়ের বিকল্প আসলে নেই, সবকিছুর পর হাতেই যেতে হবে, না হলে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে যারা ছিল প্রত্যেকেই সমস্যার সম্মুখীন হবে, এটি তিনি কিন্তু বলেছেন। এখন এই জায়গায় প্রত্যেকটা দলের তো আলাদা দৃষ্টিভঙ্গি আছে। আমি আমার দল আইনগতভাবে কি দৃষ্টিভঙ্গি একটা বিষয়, আর আইনগতভাবে আমরা যেটা মনে করি যে এই জুলাই সনদ যেভাবে প্রস্তাব ছিল এবং সরকার শেষ পর্যায়ে যেভাবে নিজেরা চাপিয়ে দিয়েছে, তাহলে তো আমাদের সাথে এই 3-4 মাস ধরে বসে এই রাজনৈতিক দলগুলোর সাথে একটি সমঝোতা করা উচিত হয় নাই। প্রথমেই সেটা তারা করতে পারতো। এটা আমি মনে করি যে জুলাই সনদ একটি চাপিয়ে দেওয়া হচ্ছে, যে এই রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনার প্রেক্ষিতে যে সিদ্ধান্ত যেভাবে হয়েছিল সরকার শেষ পর্যন্ত সেই জায়গায় যায়নি। এটা নিয়ে আমাদের ভিন্ন মত আছে, আমরা প্রথম থেকেই বলেছি। এখন সেই জায়গায় আমরা তো চাই যে সংস্কার হোক, পুরো রাষ্ট্র ব্যবস্থার সংস্কারটা আমরা চাই, কিন্তু কোন জায়গায় করবেন? এখন ধরেন অনেকেই যারা বলছেন যে আমরা এই সংবিধানই মানি না, অনেকেই যারা বলছেন যে আমরা মুক্তিযুদ্ধই মানি না, 16ই ডিসেম্বর প্রকাশ্যে ঘোষণা দিয়ে বলা হচ্ছে যে আমি 16ই ডিসেম্বর বিজয় দিবস আমি মানি না। এটা তো এই সরকারের সময় বলছে। আজকে যদি আপনি বলেন কি কোনো রাজনৈতিক দল বলেছে? আমরা শুনিনি কিন্তু। হ্যাঁ, আমি নাম বলতে চাচ্ছি না, কিন্তু 16ই ডিসেম্বর মুক্তিযুদ্ধ মানিনি এটি কিন্তু বলেনি, বলছে এটা দ্বিতীয়, কেউ এটাকে দ্বিতীয় মুক্তিযুদ্ধ বা দ্বিতীয় স্বাধীনতা বলার চেষ্টা করেছে। যদি দেখেন কিন্তু তারা বলেছে যে এই 71-এ এই মুক্তিযুদ্ধ ভারত এবং মানে কি বলে ভারত আমাদের উপরে চাপিয়ে দিয়েছে। এই মুক্তিযুদ্ধ যেটা ছিল সেটা পাকিস্তানের সাথে যেটা অসম যুদ্ধ ইত্যাদি ইত্যাদি এগুলো বলছে। আমি এগুলো নিয়ে বিতর্ক তৈরি করতে চাই না। একটি রাজনৈতিক দলের নেতৃবৃন্দ তারা প্রকাশ্যে এগুলো নিয়ে আলোচনা করেছে। তারা স্বাধীনতা কিংবা মুক্তিযুদ্ধকে কি অস্বীকার করেছে? বলেছে যে আমরা সেটি মানি না? কোনটি? এখন যদি আপনি বলেন যেগুলো ইতিহাসের মীমাংসিত বিষয়, আপনি যদি মুক্তিযুদ্ধকে নিয়ে প্রশ্ন তোলেন, আপনি যদি বলেন প্রকাশ্যে যে আমাদের দেশের যে বুদ্ধিজীবীরা যাদেরকে 14ই ডিসেম্বর শহীদ করা হয়েছে বাড়ির দিকে কারা ডেকে নিয়েছে, এটা তো ঐতিহাসিকভাবে প্রমাণিত সত্য। এখন যদি বলেন যে ভারতের সৈন্যরা কিংবা ভারতের এজেন্টরা কিংবা ভারতের বাহিনী তাদেরকে ধরে নিয়ে যে হত্যা করেছে, এটা তো প্রকাশ্যে বলছে একটা পার্টির জেনারেল সেক্রেটারি। এটা আমাদেরকে শুনতে হচ্ছে, মুক্তিযুদ্ধকে প্রশ্নবিদ্ধ করা হচ্ছে। তো এই জায়গা তো এই সরকারের সময়, এই জন্যই তো জুলাই অভ্যুত্থান হয় নাই। জুলাই অভ্যুত্থানে তো আমরাও গণফোরামের ব্যানার নিয়ে মাঠে ছিলাম। আমাদের নেতা ডক্টর কামাল হোসেন জুলাই এই যে আন্দোলনে এবং ছাত্রদের এবং আন্দোলনকারীদের পক্ষে সে বিবৃতি দিয়েছে, সকল পত্রিকা এসেছে। আমাদের কামাল হোসেনের জ্যেষ্ঠ কন্যা ব্যারিস্টার সারা হোসেন সুপ্রিম কোর্টে দাঁড়িয়েছে যে এদের উপরে যাতে গুলি চালানো না হয়। তাহলে এই জুলাই অভ্যুত্থানে আমরা কেন অংশ নিয়েছিলাম? বৈষম্যহীন একটি গণতান্ত্রিক রাষ্ট্র যাতে হয়, মানুষ মুক্তভাবে তার স্বাধীনতা যাতে ফিরে পায়, যেটা গত 15 বছর ভোটাধিকার ছিল না, মুক্ত চিন্তা ছিল না। আজকে সেইটার জন্যই তো আমরা আন্দোলনে অংশগ্রহণ করেছিলাম। সেই আন্দোলনে আমরা একটি অসাম্প্রদায়িক গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা যেটা আমরা চেয়েছিলাম, সেটা বাস্তবায়ন করার জন্যে এই রাজনৈতিক দলগুলো সেখানে কিন্তু আমরা যেভাবে ঐক্যবদ্ধ হয়েছি জুলাই মানে ঐক্যমত্য কমিশনে, আমি ছিলাম, সব দলগুলো সৌহার্দ্য পরিপূর্ণ পরিবেশে আমরা কাজ করেছি। কিন্তু সরকার তার দক্ষতার অভাবের কারণে এবং যাদেরকে জুলাই সনদ তৈরি করার জন্য যে টিমকে দিয়েছিল তাদের ব্যর্থতার কারণে আজকে রাজনৈতিক দলগুলোর মধ্যে সেখানে ঠিক আছে। আমি একটু ছোট্ট করে জানতে চাই, সেটি হচ্ছে যে সেই সব কিছুর পরে যে ইলেকশন হচ্ছে সেখানে গণভোটের জায়গায় যদি নেতিবাচক ফলাফল আসে, সেক্ষেত্রে এই রাষ্ট্রের কিংবা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে যারা ছিলেন, সুলেমান চৌধুরীর পরিভাষায় তাদের কি কোনো ক্ষতিগ্রস্ত হওয়ার কোনো সম্ভাবনা দেখছেন? আমি মনে করি যে আমাদের যে পরিবর্তনের জন্যে, আমাদের গণতন্ত্রের জন্যে এই সংস্কারগুলো দরকার ছিল, কিন্তু ঢালাওভাবে যেগুলো হচ্ছে পুরো
রাষ্ট্র ব্যবস্থা তো আপনি পরিবর্তন করতে পারবেন না, এটার সাথে আমরা একমত না। এখন জনগণ যে রায় দিবেন সেটা তো তার বাইরে তো যাওয়ার সুযোগ নেই, এটা তো মানে চিরন্তন। কিন্তু সেই জায়গায় বিষয়টা হচ্ছে যে আপনি জুলাই সনদে যে রাজনৈতিক দলগুলো আমরা যারা নোট অফ ডিসেন্ট দিয়েছিলাম, সেগুলো ওই দল বা আমার দল কিংবা জামাত ইসলাম কিংবা বিএনপি যারা ক্ষমতায় যাবে তারা ওইটা বাস্তবায়ন করার জন্য বাধ্য থাকবে কিনা, এটা তারা দলীয় সিদ্ধান্ত নেবে। জি জি জি, ধন্যবাদ। সোলাইমান চৌধুরী, আপনার কাছে আসি। গণভোটে যদি হাঁ বিজয়ী হয়, জি, তাহলে সকল রাজনৈতিক দলের তিনি যত বড় নেতাই হন না কেন, হাঁ বিজয়ী হলে তিনি এটা মানতে বাধ্য। এটা জনগণের অধিকার, এই রাষ্ট্র জনগণের, এইটা মনে রাখতে হবে রাজনৈতিক নেতৃত্ব। আইন শৃঙ্খলা পরিস্থিতির প্রসঙ্গ আপনি যখন তুললেন, জি, তাহলে এই সরকার যে এতদিন টিকে আছেন, এজন্য মহান আল্লাহ রব্বুল আলমিনের শুকরিয়া এবং তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আপনারা জানেন পুলিশের 3 ভাগের 1 ভাগ পালিয়ে গেছে। একই ঘটনা ঘটেছে বিজিবিতেও, অন্যান্য আইন প্রয়োগকারী সংস্থাতেও একই ঘটনা ঘটেছে। আপনি চিন্তা করতে পারেন পুলিশের কত বড় রাষ্ট্রীয় দায়িত্ব, তারা রাষ্ট্রীয় সকল বিভাগের দেখভাল করেন, তাদের নিরাপত্তা দিয়ে থাকেন, তাদের বেশ কিছু লোক চিকিৎসাজনিত ছুটিতে থাকেন, এমনিতে ছুটিতে থাকেন, গুরুত্বপূর্ণ ডিউটিতে থাকেন, এরপরে তারা রাষ্ট্রীয় অন্যান্য দায়িত্ব, আইনশৃঙ্খলার দায়িত্ব পালন করেন। 3 ভাগের 1 ভাগ চলে যাওয়ার পরে এই যে সামাল দেয়া গেল, এটার জন্য তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। এর পরেও রাষ্ট্র যা চলছে, জি, হ্যাঁ, স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয় আজকে যে কথা বলছেন, তিনি যদি আরো প্রায় 1 বছর 4 মাস আগে তিনি যখন দায়িত্বভার গ্রহণ করেন তখন থেকে উদ্যোগ নিলে অতি দ্রুত বেশ কিছু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তা কর্মচারী নিয়োগ দিয়ে তাদের প্রশিক্ষণের ব্যবস্থা করে তাদেরকে দায়িত্ব অর্পণ করতে পারতেন। কিন্তু এটা করতে বুঝতে ওনার সময় লেগে গেছে বেশি। পরবর্তী সময়ে তিনি করেছেন এটি। অল্প কিছু সংখ্যক কেবলমাত্র দায়িত্বে মানে ডিউটিতে এসেছেন, অনেকেই এখনও প্রশিক্ষণে রয়ে গেছেন। তারা প্রশিক্ষণ থেকে আসতে আরও প্রায় মাস 6 লাগবে। এরপরেও তো অনেক শূন্য পদ আছে। এরপরেও যতটুকু আছে আলহামদুলিল্লাহ আমাদের জাতি হিসেবে। কিন্তু আইন শৃঙ্খলা রক্ষায় তো বিভিন্ন বাহিনীকেও নিয়োগ করা হয়েছিল, ম্যাজিস্ট্রেসি পাওয়ারও দেওয়া হয়েছে। এই যে অস্ত্র উদ্ধার থেকে শুরু করে আপনার ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের সময় অস্ত্র লুট হয়েছে, বিভিন্ন যারা যারা পালিয়ে গেছে তারা বিভিন্নভাবে এখন আপনাদের বক্তব্যই শুনছি বা সরকারের পক্ষ থেকে বলা হয়েছে যে বিভিন্ন বিশৃঙ্খলা করার চেষ্টা করছে। তাদের বিরুদ্ধে এই যে বিশৃঙ্খলাকারীদের বিরুদ্ধে অভিযানগুলো কতটুকু দেখছেন? বিশৃঙ্খলার চেষ্টা না, বিশৃঙ্খলা করছেও। আপনাকে ছোট্ট একটা ঘটনার কথা বলি। এই দুইটার ঘটনা দুটেই বিশাল। একটি হলো শহীদ হাদি যেদিন মারা গেল, এই খবর পাওয়ার পর শাহবাগে শোক পালন করার জন্য আমাদের ছাত্র, যুব সমাজ, বৃদ্ধ সকলেই জমায়েত হলো। একই সময়ে সন্ধ্যা মুহূর্তে প্রথম আলো এবং ডেইলি স্টারে আগুন লাগানো হলো ঘটনা অন্যদিকে প্রবাহিত করার জন্য। এটাও পরিকল্পিত নাশকতার একটা অংশ। আপনি এটাকে আলাদাভাবে দেখতে পারবেন না। অর্থাৎ যারা এই অপকর্মগুলি করছে, করেই যাচ্ছে, এবং আমি হতবাক হয়ে যাচ্ছি আমাদের একটি সুশৃঙ্খল এই তথ্য সংগ্রহকারী অর্থাৎ পুলিশের এসবি স্পেশাল ব্রাঞ্চ এটা রয়েছে, গোয়েন্দা সংস্থা রয়েছে। তারা কি কাজ করে? আমি একটু এনসিপির আহ্বায়ক তার একটু কথা কোট করি। আজকে তিনি বলেছেন প্রথম আলো এবং ডেইলি স্টারের ঘটনায় সরকারের ভেতরে একটা অংশ সংশ্লিষ্ট অভিযোগ তিনি করেছেন। আপনার মন্তব্য শুনতে চাই। আজকে দুপুরের পরে ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার সাংবাদিকদের সঙ্গে কথা বলেছিলেন হাদি হত্যার বিচার সংক্রান্ত বিষয়ে। এই
জনাব নাহিদ যে কথাটি বলেছেন, এই প্রশ্নটি ওনাকে সাংবাদিকরা করেছিলেন। উনি তখন যে জবাব দিয়েছেন আপনি শুনলে হতবাক হয়ে যাবেন। ওই ইয়ার বিষয়ে, এই খুলনার যে এনসিপির নেতা গুলিবিদ্ধ হলেন এবং তার সঙ্গে প্রথম আলো এবং ডেইলি স্টারের ঘটনা, তিনি প্রথম আলো এবং ডেইলি স্টারের ঘটনায় বলছেন যে পুলিশ দেরিতে গেছে, নিষ্ক্রিয় ছিল, এবং মূল কারণ হলো যে পুলিশ সংখ্যায় কম থাকার কারণে তারা ভয়ে এগুয়নি। তারা যদি মারা যায় তাহলে পুলিশের মধ্যে আরো ভয়ের সঞ্চার হবে। এমন কথা যদি মেট্রোপলিটন পুলিশ কমিশনার বলে আমরা কোথায় যাই? এই ভদ্রলোকের তো এক্ষুনি চাকরি যাওয়া উচিত, তার বিরুদ্ধে ডিপার্টমেন্টাল প্রসিডিং হওয়া উচিত এবং তার শাস্তি হওয়া উচিত। এই ধরনের পুলিশ কর্মকর্তা যদি থাকে যে মৃত্যুকে ভয় করে, আর মৃত্যুকে ভয় করলে আপনি পুলিশে চাকরি নিয়েছেন কেন? কিন্তু সুলেমান চৌধুরী, একটু আগেই আপনি বললেন যে পুলিশের 3 ভাগের 1 ভাগ চলে গেছে, মনোবল এখনো শক্ত হয়নি। সে হয়তো অকপটে সেটি বলে ফেলেছে। একটু আগে আপনিও তো বললেন যে পুলিশের মনোবল শক্ত না হলেও এটা তো বলার কথা না। আপনি এমন কথা বলবেন কেন? আপনাকে যেটা প্রশ্ন করেছে সেটার উত্তর দেন। আপনি উত্তর দিলেন ভিন্ন ভিন্ন উত্তর দিয়ে সারা জাতিকে ভিন্ন বার্তা দিলেন। এটা কি মগের মুল্লুক পেয়েছেন আপনারা? আপনার কাছে ফিরবো আমি। ডক্টর মিজানুর রহমান, আপনার কাছে একই প্রসঙ্গে একটু আসি। সেটি হচ্ছে যে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আপনার ভাবনা জানতে চাই। একই সাথে এই যে ডেইলি স্টার এবং প্রথম আলোতে আঘাত, এটিকে গণতন্ত্রের উপর আঘাত মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আর মাহফুজ আলম বলেছেন এখন সাংবাদিকদের জীবনের নিরাপত্তাই বড় হয়ে উঠেছে। দেবপ্রিয় ভট্টাচার্য বলেছেন একই প্রসঙ্গে অন্তর্বর্তী সরকার তার বৈধতা অনেক ক্ষেত্রেই হ্রাস করে ফেলেছে। ধন্যবাদ। দেখেন, গতকাল আমাদের দল গণফোরামের পক্ষ থেকে আমাদের প্রিয় নেতা ডক্টর কামাল হোসেনের নেতৃত্বে আমরা একটা প্রতিনিধি দল গিয়েছিলাম জি, ডেইলি স্টার এবং প্রথম আলো অফিস পরিদর্শনে। আমরা এই কয়েকদিন ধরে যে সমস্ত তথ্যপাত্র পাচ্ছি, অনুসন্ধানী রিপোর্ট, কিংবা আমরাও রাজনৈতিক দল হিসাবে পর্যবেক্ষণ যেগুলো করছি, আমরা একটা জিনিস আপনাকে বলি, এই 54 বছরে আমরা অনেক ঘটনা দেখেছি বাংলাদেশে। 75-এর 15ই আগস্টও আমরা দেখেছি, তারপরে 90-এর স্বৈরাচার বিরোধী আন্দোলনের এত বড় অভ্যুত্থান হয়েছে সেটাও আমরা দেখেছি। 24-এর এই গণ অভ্যুত্থানের পরে যে ঘটনা প্রভাব ঘটছে, এই 54 বছরে বাংলাদেশে এই ধরনের কোনো সংবাদপত্র অফিসে প্রকাশ্যে এইভাবে ঘোষণা দিয়ে এরকম আগুন লুটপাটের চিত্র কিন্তু নাই। কারণ স্বাধীন সংবাদপত্র ছাড়া একটা দেশে গণতন্ত্র এবং সুশাসন প্রতিষ্ঠা করা সম্ভব না। আমরা এটা দেখলাম। এবং এই জায়গায় একটা কথা আপনাকে বলি যে এই যে ডেইলি স্টার এবং প্রথম আলো যে অফিসটা, এই অফিসটা কিন্তু প্রধান উপদেষ্টার বাসভবন আর প্রধান উপদেষ্টার যে কার্যালয় এর মাঝামাঝি প্রায় 1 কিলোমিটার দূরত্বের মধ্যে। এবং সেখানে শাহবাগ থেকে ঘোষণা দিয়ে যারা আসলো এই প্রথম আলো ডেইলি স্টারে, সরকারের কাছে নিশ্চয়ই এই তথ্যগুলো ছিল। এবং সেই জায়গা তো শুধু পুলিশ না, যৌথ বাহিনী মাঠে রয়েছে, তারা কোথায় ছিল? আপনি যদি দেখেন যে আপনার যদি কোনো পত্রিকার উপরে ব্যক্তিগত ক্ষোভ থাকে, তা নিরসন করার জন্য বা তার বিরুদ্ধে প্রতিকারের জন্য আইনি ব্যবস্থা আছে, কিন্তু একটা বিল্ডিংয়ের মধ্যে আমার দেশের সাংবাদিকেরা সেখানে নিরপেক্ষভাবে কাজ করছে। তারা তো একটা পত্রিকায় চাকরি করার আগে তারা জার্নালিজম নিয়ে উচ্চতর লেখাপড়া করেছে। এই ধরনের সাংবাদিকদের সেখানে পুড়িয়ে মারার যে ধরনের চক্রান্ত হয়েছিল, আপনি যদি খেয়াল করেন, আমরা গতকাল যে দেখেছি যে সেখানে সাংবাদিকরা ভিতরে, ফায়ার সার্ভিস আসছে, সেখানে তাদেরকে আগুন নিভাতে দিচ্ছে না, সাংবাদিকরা ছাদের উপরে চলে গিয়েছে। এবং ভয়ঙ্কর হচ্ছে তথ্য যে আমাদের দেশের প্রখ্যাত সাংবাদিক, যিনি গণতন্ত্র এবং সুশাসনের জন্য সবসময় সোচ্চার, নিউ এজের সম্পাদক নুরুল কবির, তিনি সেখানে ছুটে গিয়েছিলেন। তাকে যেভাবে লাঞ্ছিত করা হয়েছে এটার যেমন নিন্দা জানাই। তিনি যে স্টেটমেন্ট দিয়েছেন একটি টেলিভিশনে, যে তিনি যখন জানলেন যে সেখানে আগুন দেওয়া হয়েছে এবং সাংবাদিকরা বাঁচার আকুতি করছে, তিনি প্রধান উপদেষ্টার সাথে কথা বলার চেষ্টা করেছেন। সরকারের যে সমস্ত উপদেষ্টা আছেন দায়িত্বশীল, তাদের সাথে আলোচনা করেছেন, তাদেরও বিহব্বল মনে হয়েছে। অর্থাৎ তারা দায় সরা গেছেন। আপনি তো এই দায় রাষ্ট্র এড়াতে পারে না।
এই জায়গায় আপনাকে একটা জিনিস বলি যে এই যে আক্রমণটা যারা করেছে, আজকে আমরা দেখলাম যে 15-16 জনকে গ্রেপ্তার করা হয়েছে। তারা লুটপাট করেছে, তারা এখানকার লুটপাটের টাকা দিয়ে টিভি, ফ্রিজ এগুলো কিনেছে। তো এটা কি জুলাই অভ্যুত্থান? না, এখন এটা তো এর তারাও মধ্যে- না। তারাও না, এখন এই অভ্যুত্থানকারী লোকও না। লোকও না। এখন ধরেন মিডিয়াতে প্রথম আলো এবং ডেইলি স্টারের হামলাকে জায়েজ করার জন্য যাদেরকে বলা হচ্ছে ইন্ডিয়ার এবং স্বৈরাচার দোসরের ট্যাগ লাগানো হচ্ছে। আপনি যদি লক্ষ্য করে দেখেন যে গত 15 বছরে ডেইলি স্টার এবং প্রথম আলো সংবাদপত্রের সাংবাদিক এবং সম্পাদক উভয়ের বিরুদ্ধে কতগুলো মামলা হয়েছে। তাদের বিরুদ্ধে শেখ হাসিনা সংসদে দাঁড়িয়ে যে ধরনের ন্যাক্কারজনক ফ্যাসিবাদের দৃষ্টান্ত রেখে কথা বলেছে। কিন্তু এই অভ্যুত্থান পরবর্তী রাষ্ট্রে আমরা তো এটা আশা করি না। আপনি সাংবাদিকদের পুড়িয়ে মারবেন আর সেখানে নীরব দর্শকের মতো সরকার বলবে আমরা পারিনি। এই দায়িত্ব উনি এড়াতে পারেন না। আর একটা কথা বলে আপনার কাছে শেষ করি। উনি বলেছেন উৎসবমুখর পরিবেশে একটা সেরা নির্বাচন জাতিকে উপহার দেবে, বিশ্ববাসী এটা অবাক বিস্ময়ে দেখবে। কিছুদিন আগে 13টা রাজনৈতিক দল ওনার সাথে দেখা করেছিল, তার মধ্যে আমি ছিলাম। আমি প্রধান উপদেষ্টাকে বিনয়ের সাথে সব নেতৃবৃন্দের সামনে বলেছিলাম যে আপনি যে একটা সেরা নির্বাচন দেবেন, এটার বিপরীতটাও হতে পারে। বিপরীতটা কি সেটা জানেন? যদি কিনা আপনি আইন শৃঙ্খলা পুনরুদ্ধার না করেন, যদি কিনা নির্বাচনের সাথে যে প্রতিষ্ঠানগুলো যুক্ত, আপনি জনপ্রশাসন, পুলিশ প্রশাসন সবগুলো আপনাকে নিরপেক্ষভাবে ঢালিয়ে সাজাতে হবে। তাদেরকে প্রশিক্ষিত করতে হবে যে দিনের ভোট রাতে করলে কিংবা নির্বাচনী যে আদেশ সেই আইনের বাইরে করলে কি হতে পারে, সেই বিষয়গুলো নিয়ে কিন্তু সরকার আইন শৃঙ্খলা পুনরুদ্ধারে এবং অবাধ সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচনের জন্য যে ক্ষেত্র প্রস্তুত করা আজ পর্যন্ত তিনি করেন নাই। আপনি একজন প্রার্থী, হাদির অনেক বিষয় নিয়ে আমার ভিন্ন মত আছে, থাকতে পারে, কিন্তু সে নিরাপদ, সে মনে করেছে এই রাষ্ট্রটা আমার, স্বাধীনভাবে সে ঘর থেকে বেরিয়েছে, তাকে প্রকাশ্যে গুলি করে মেরে ফেললো। এখন সেই আসামিরা পালিয়ে গেল, আপনি তার নিরাপত্তা দিতে পারছেন না। এখন অন্যরা যারা প্রতিদিনই এরকম খুন হচ্ছে, প্রার্থী শুধু না, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দকে টার্গেট করে, তাহলে এই জায়গাটা কেন হচ্ছে জানেন? সরকারের অতি কথন। কিন্তু বাস্তবে সরকার যে পদক্ষেপ নিতে হবে, জনগণ এবং আমরা যারা রাজনৈতিক দল, আমরা যে আস্থা রাখবো সরকারের উপরে, সেই আস্থা তো আমরা পাচ্ছি না, আমরা আস্থাহীনতায় ভুগছেন। আপনার কাছে ফিরবো সুলাইমান চৌধুরী। আমি একটু আসতে চাই ঠিক একই সুরেই মোটামুটি আমরা প্রথম আলো ডেইলি স্টার কর্তৃপক্ষেরও বক্তব্য শুনেছিলাম যে তারা মোটামুটি দীর্ঘদিনের একটা কথা বলেছেন যে এই ধরনের ঘটনা এটাই প্রথম, এবং মিজান ভাই সেরকম বললেন যে দেশের অভ্যুত্থানের পরের এই গণমাধ্যমের উপর হামলা এটাই প্রথম, এটি তিনি বলছেন। আপনি কি পর্যবেক্ষণে কি দেখছেন? এটাই কি প্রথম? আমিও পর্যবেক্ষণে একই দেখছি, এবং বর্তমান সরকারের অবস্থা কথা বেশি কাজ কম। এটি আপনি গণমাধ্যমের উপর এই প্রথম হামলা দেখলেন? হ্যাঁ, এর আগে আমরা এরকম হামলা দেখিনি গণমাধ্যম। আপনি চিন্তা করতে পারেন, আপনি এই ঘটনা নিন্দনীয় করতে পারেন, এই ঘটনা আমি একটু কি আপনাকে, আপনি এই ঘটনা নিন্দনীয়, কিন্তু গণমাধ্যমের প্রতি এবং বিভিন্ন সাংবাদিক ইউনিয়নের পক্ষ থেকে তাদেরকে আমরা এই যে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখেছি যে এটি প্রথম নয়। গত ফ্যাসিবাদে আমলেও কিন্তু সিনিয়র সম্পাদক আবুল আসাদের দাড়ি ধরে ঘোষণা দিয়ে মফ তৈরি করে তার দাড়ি ধরে টেনে টেনে নামিয়েছে, ওখানের সব প্রকাশনা বন্ধ করে দিয়েছে। আপনার প্রথম আলো, আমার দেশ বন্ধ করা হয়েছে, দিগন্ত টিভি বন্ধ করা হয়েছে, নয়া দিগন্তে আগুন লাগানো হয়েছে। আপনি তাহলে এই ঘটনা তো প্রথম না, এই সরকারের সময় এটি প্রথম ঘটেছে। এই সরকারের সময় এটা প্রথম, আগেও ঘটেছে এটি। কিন্তু আপনি যে স্বাধীনতার পরে যদি চারটা পত্রিকা, স্বাধীনতার পরে যদি 4টি পত্রিকা রেখে সব বন্ধ করা হয়, সেটি তো নির্ভয়ে, মানে ভয় পাইনি সেরকম না, ভয় দিয়েই তো বন্ধ করা হয়েছিল। এই বিশ্লেষণটা একটু আপনাদের কাছ থেকে শুনতে চাই। আপনারা এগুলো স্কিপ করছেন কেন? রাজনীতিবিদরা এই ঘটনা যে ঘটছে, প্রথম আলো ডেইলি স্টার নিঃসন্দেহে এটি কলঙ্কজনক অধ্যায়, কিন্তু গত ফ্যাসিবাদের আমলে যে ঘটছে সেগুলো একটু বলেন। তার জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। অসংখ্য ঘটনা ঘটেছে, কিন্তু এত ব্যাপকভাবে আমি বলেছি যেটা, উনিও এটা বলেছেন যে ডেইলি স্টার এবং প্রথম আলোর
এই যে ঘটনা, আগুন লাগিয়েছে, আগুন নেভানোর জন্য দমকল বাহিনী এসেছে, তাদেরকে যেতে দেয় না। সাংবাদিক নুরুল কবির সাহেব আমার অত্যন্ত প্রিয়ভাজন, কারণ ওনার বাড়ি ফেনী, আমি ফেনীতে ডিসি ছিলাম, এই সুবাদে ওনার সঙ্গে আমার বেশ ঘনিষ্ঠতা। উনি গেছেন, উনি নিগৃহীত হয়েছেন তাদের দ্বারা। এই যে এত ঘটনা ঘটে গেল, এটাকে আমরা তুচ্ছ করে দেখছি না। আগের যে ঘটনাগুলো, দিগন্ত টেলিভিশনকে বন্ধ করা, তারপরে আপনার সংগ্রামের যে শ্রদ্ধাভাজন সম্পাদক সাহেবকে যেভাবে দাড়ি ধরে টেনে মব সৃষ্টি করে হেনস্থা করা হয়েছে, ওটা মব ছিল না, ওটা পরিকল্পিত একটা বিষয় ছিল যে ওই লোকটাকে উনিও সম্ভবত মুক্তিযুদ্ধে ছিলেন, খুব হ্যাঁ উনি মুক্তিযোদ্ধা আবুল আসাদ সাহেব। আপনি কল্পনা করতে পারেন অতীতেও অসংখ্য ঘটনা ঘটেছে। তো আগে আমরা পত্রিকায় মাহমুদুর রহমানকে যেভাবে হেনস্থা করা হয়েছে, রক্তাক্ত সর্বত্র, ইভেন তিনি যখন ওই যে খুলনা বিভাগের এক জেলায় এটা যশোর নাকি, জি জি জি, উনি হাজিরা দিতে গিয়েছিলেন, উনি জামিন নিতে গিয়েছিলেন, সেখানেও ওনাকে রক্তাক্ত করা হয়েছে, এবং সেটি ওই আওয়ামী লীগের ওই দুশ্চরিত্র লোকেরাই করেছে। এরকম অসংখ্য ঘটনা আছে, আমি কল্পনা করতে পারবো না। অনেক ঘটনা আমরা জানি না, এমনও আছে। জি, আমি আবার একটু মিজান ভাই আপনার কাছে ফিরি। সেটি হচ্ছে যে এই নিন্দনীয় ঘটনা, আমি খুব ছোট্ট করে একটু আপনার কাছে শুনি। সেটি হচ্ছে এই নিন্দনীয় ঘটনাগুলো আমরা নিন্দা তো সর্বত্রই জানাবো, কারণ আমরা এই পেশার, আমরা সবসময় এই অবস্থার মধ্যে পড়ি। কিন্তু এগুলো বলতে গিয়ে আমরা বিগত সময়ের হামলাগুলোকে ছোট করে দেখছি কেন, সেগুলোকে আমরা বিট করছি কেন? এটি কি আমাদের সীমাবদ্ধতা, না আমি নাকি রাজনৈতিক মতদর্শের জায়গায় আমাদের ভিন্নতা? দেখুন, একটা সংবাদপত্র কিংবা সংবাদকর্মী, তাকে কিন্তু আমরা কখনোই স্বৈরাচারের দোষর বলতে পারি না। লিমিটেশন থাকতে পারে একজন সাংবাদিকের, বা তার কর্মকাণ্ড নিয়ে নানান ধরনের বিতর্ক থাকতে পারে, কিন্তু একটা প্রতিষ্ঠান, একজন ব্যক্তি আর প্রতিষ্ঠান কিন্তু এক না। আজকে ধরেন দিগন্ত টেলিভিশনের উপরে যে ঘটনা ঘটেছে, নয়া দিগন্তে ঘটেছে, প্রথম আলোর সম্পাদকের উপরে ঘটেছে, এরকম আপনি এরশাদের সময়ও যদি দেখেন, নানা সময়ে একটি ফ্যাসিস্ট সরকার বা স্বৈরাচারী সরকার যখন গণতন্ত্রের লেবাচে ক্ষমতায় থেকে, তখন এই ধরনের মানে স্বাধীন গণমাধ্যমের মুখ মানে চেপে ধরে ক্ষমতায় টিকে থাকার জন্য, কিংবা অবাধ তথ্য প্রবাহ, সরকারের দুর্নীতি, স্বজনপ্রীতি, এগুলো যাতে মানুষের কাছে না যায়, এই জন্য তারা করে। কিন্তু এখানে একটা জিনিস কিন্তু আপনাকে লক্ষ্য করতে হবে, সেটা হলো যে সমস্ত সাংবাদিকদের একটি পত্রিকা অফিসে অবরুদ্ধ করে তাদেরকে আগুন দিয়ে আপনি পুড়িয়ে মারছেন এবং তাদেরকে উদ্ধার করতে দিচ্ছেন না, এই দুইটা প্রতিষ্ঠান এবং সংবাদকর্মী যারা, সাংবাদিক যারা, তাদেরকে তো আপনি পুড়িয়ে মারতে পারেন না। অন্য এই 54 বছরে এই ধরনের ঘটনা ঘটেছে কিনা, আমরা কোনো সাংবাদিকের উপরে নিগৃহীত সমর্থন করি না, কিন্তু একটি প্রতিষ্ঠানের উপরে, আপনার এই প্রতিষ্ঠান মাই টিভিতেও এরকম হামলা হয়েছে, এবং সেটি ব্যক্তিকেন্দ্রিক, লুটপাটের জন্য সেটি ব্যক্তিকেন্দ্রিক হোক, কিন্তু ব্যক্তির বিরুদ্ধে আপনি ব্যবস্থা নিতে পারেন, কিন্তু একটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে আপনি মব তৈরি করতে পারেন না। ব্যক্তির বিরুদ্ধে আমরা আইনানুগ বিপক্ষে সব সময় ছিলাম। এখন এই মাই টিভির ক্ষেত্রে যেভাবে হামলা করা হয়েছে, কেন আপনি প্রতিষ্ঠানে করবেন? যদি এই প্রতিষ্ঠানের কর্তৃপক্ষ অন্যায় করে থাকে, তার বিরুদ্ধে আপনি আইনি ব্যবস্থা নেন, এবং এই প্রতিষ্ঠান যদি অবৈধ হয় তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেন, কিন্তু এখানে যেই সিকিউরিটি দাঁড়িয়ে আছে তার উপরে তা আঘাত করতে পারেন না। এখন প্রথম আলো এবং ডেইলি স্টারে সবচেয়ে বড় হলো যে একটা প্রতিষ্ঠানকে জ্বালিয়ে দিচ্ছেন, এর সাথে এখানে যে সাংবাদিকরা আছে তাদের তো জীবনের উপর আঘাত আনা হয়েছে। এইটাকে আপনি ছোট করে দেখতে পারেন না 54 বছরে, এবং সেটাও ঘোষণা দিয়ে। আপনি দেখেন যে এখানে আসছে, নিশ্চয়ই আপনি আগেরবার বলেছেন, হ্যাঁ, এই যে ঘোষণা দিয়ে, এবং সেখানে সরকার পুরোপুরি ব্যর্থ হলো, এবং সেই জায়গায় সাংবাদিকদের জীবন এবং সংবাদপত্রকে নিয়ে এখন পর্যন্ত যেভাবে মিথ্যাচার করা হচ্ছে, সরকার তো এই দায় এড়াতে পারে নিশ্চয়ই। 8 দলীয় যে সমঝোতা, এটা কিন্তু জোট নয়। এটির ফলাফল আশা করা যায় যে আপনি এই মাসের আজকে 22 তারিখ 25 তারিখের মধ্যে দেখতে পাবেন। ইনশাআল্লাহ সমঝোতা হবে। সব দলের অসাধারণ স্যাক্রিফাইস আছে এ পর্যন্ত।
এবং তারা আগে থেকে নিরপেক্ষ একটা সংস্থা দিয়ে যাচাই করেছে, করিয়েছে, জরিপ করিয়ে যে আসনে যে এই 8 দলের যেই দলের প্রার্থী এগিয়ে তাকে সেখানে মনোনয়ন দিবে। এই যে সার্ভের কথা বলছেন, সেই সার্ভের উপর কতটা ভিত্তি করা, মানে নির্ভর করা যায়? এই সার্ভের সঙ্গে এই 8 দলের সবাই জড়িত ছিল, একজন একজন করে সার্ভে মনিটর করা। আমি ব্যক্তিগতভাবে সাংবাদিক হিসেবে আমি একটু অবজারভেশন করি। আপনি রাখতে পারেন, আমি কথাটা শেষ করি। জি বলেন। এই সার্ভে করে তারা এখন আসন বিন্যাস করছে। খুব সম্ভব জামাতে ইসলামী 100 থেকে 120টা আসন ছেড়ে দেবে এবং খুব সম্ভব ইসলামী ঐক্যজোট চরমনাইর পীর সাহেবের দল, ইসলামী আন্দোলন ওনারা 50টা আসন তো পাবেনি, আরো বেশি পেতে পারেন। অন্যান্য দলও আসন পাবে এই আরো 70টা। এই হলো অবস্থা। এবং এই প্রত্যেকটা রাজনৈতিক দল, জামাতে ইসলামীও এই লোকজনকে ভোট কেন্দ্রে আনা, ভোট কেন্দ্র থেকে আবার বাড়িতে পৌঁছে দেওয়ার যে কাজ, নিয়ম মাফিক ভোট যাতে মানুষ দিতে পারে, এই জন্য তারা একটা কমিটি গঠন করেছে প্রতিটি ভোট কেন্দ্র ভিত্তিক, এবং তাদের প্রচুর লোকজন আছে সকল ভোট কেন্দ্রে। এটা এমন নয় যে অধিকাংশ ভোট কেন্দ্রে নাই, না, বাস্তব অবস্থা কিন্তু তা নয়। হয়তো অন্য দলের জানা নাই। আমি আহ্বান জানাবো তারাও যেন জেনে যায়। ধন্যবাদ, জানলে ভালো। ডক্টর মিজানুর রহমান, আপনারা বিএনপির সাথে যুগপৎ আন্দোলনে ছিলেন, আপনারা এখন নির্বাচন নিয়ে আপনাদের ভাবনা কি? আমরা ইতিমধ্যে দেখেছি যে বিএনপির কাছ থেকে ঘোষণা দিয়েছে আজকে গণ অধিকার পরিষদ যে 2টি সিটের বিনিময়ে তারা সমঝোতায় যাবে না, 300 আসনে প্রার্থী দিবে। এর আগে আমরা দেখেছি আছে এহসানুল হুদা, তিনি তার দল বিলুপ্তি করে বিএনপির নামে গিয়েছে। এর আগে ইরান সাহেব, তাকে দেখেছি চলে গেছে, রাষ্ট্র সংস্কার চলে গেছে। এর আগে একাধিক দল, 2টি দলই কিন্তু বিএনপির সরাসরি ধানের শীষে ইলেকশন করতে চাচ্ছে, আলাদা করে না। আপনাদের আসলে অবস্থানটা জানতে চাচ্ছি। দেখেন, আমরা গণফোরাম বিশেষ করে একটি নির্বাচনমুখী রাজনৈতিক দল। 1993 সালে বাংলাদেশের সংবিধান প্রণেতা ডক্টর কামাল হোসেনের নেতৃত্বে এই দল প্রতিষ্ঠিত হয়, জানেন। আমরা 96, 2001 নির্বাচনে অংশগ্রহণ করেছি। বিগত সরকারের সময় ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য ডক্টর কামাল হোসেনের নেতৃত্বে জাতীয় ঐক্য ফ্রন্ট গঠিত হয়। সেই সময় বাংলাদেশের অন্যতম বৃহৎ একটি রাজনৈতিক দল, আমরা বলবো বিএনপি সহ মুক্তিযুদ্ধের পক্ষের কয়েকটি সমমনা দল নিয়ে এই ঐক্য ফ্রন্টটা গঠিত হয়েছিল। সেই নির্বাচনে আমরা অংশগ্রহণ করার পরে দিনের ভোট রাতে হয় পৃথিবীর কলঙ্কিত একটি নির্বাচন, যে কারণে ঐক্য ফ্রন্ট সেখানে অংশগ্রহণ করলেও 2018 সালে সেই নির্বাচনে আমরা কোনো রকম ফলাফল আনতে পারি না। আপনাদের মতিঝিল অফিসে মিটিং হতো? জি ডক্টর কামালের। জি। তো এখন সেই জায়গায় এই 18 পরে আমাদের যেহেতু ওটা একটা নির্বাচনী ঐক্য ফ্রন্ট গঠিত হয়েছিল, নির্বাচনী জোট, নির্বাচনের পরে সেটা থাকে নাই। কিন্তু আমরা সমমনা রাজনৈতিক দল বিএনপির সঙ্গে ফ্যাসিবাদ বিরোধী এবং বিশেষ করে ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য, গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য আমরা যুগপৎ আন্দোলন করেছিলাম। এবং এই আন্দোলনে বিএনপি নিজেই প্রতিশ্রুতি দিয়েছিল যে আমরা একসাথে যুগপৎ আন্দোলন করে আওয়ামী লীগের স্বৈরশাসন থেকে আমরা অবসান করাবো রাষ্ট্রকে, এবং গণতন্ত্র, ভোটাধিকার এবং সুশাসন প্রতিষ্ঠার জন্য তারা 31 দফা ঘোষণা করে এবং সেখানে আমরা সমর্থন করি। যে এই যুগপৎ আন্দোলনের পরে তাদের প্রতিশ্রুতি ছিল যে আমরা ঐক্যবদ্ধ নির্বাচন করব একসাথে এবং জাতীয় সরকার গঠন করব এই সমমনা দলগুলোকে। এটা বিএনপির প্রতিশ্রুতি। সেই হিসাবে শরিক দলগুলোর কাছ থেকে তারা একটা তালিকা, প্রার্থী তালিকাও নিয়েছে। আমাদের কাছ থেকেও তারা একটা প্রার্থী তালিকা নিয়েছে। একাধিকবার তাদের সাথে আমাদের বৈঠক হয়েছে। তারা আমাদেরকে প্রতিশ্রুতিও দিয়েছে যে আমরা কিছু আসন আপনাদের জন্য ছাড়ব। তো এটা যদি প্রতিশ্রুতি ভঙ্গ করে, এটা তারা করবে এবং রাজনৈতিক দল হিসাবে এই নির্বাচনই তো শেষ কথা না।
আমরা আপনারা কি সাহাদাত হোসেন সালিম যেভাবে তার দল বিলুপ্তি করে ধানের শীষে করছে, জি, জি। আপনাদের চিন্তা কি? না প্রশ্ন ওটা না। গণফোরাম তো 2018 সালে আমাদের সিলেট 2 থেকে গণফোরামের প্রতীক উদীয়মান সূর্য নিয়েও কিন্তু নির্বাচনে জয়লাভ করেছে। হ্যাঁ, সেখানে বিএনপি আমাদের প্রার্থীকে সমর্থন করেছিল। তা আমরা তো একটি নিবন্ধিত রাজনৈতিক দল, এই দলটা বিলুপ্ত করে তো আর বিএনপির মানে প্রতীক নিয়ে বা আপনারা কয়টা আসন চাচ্ছেন? সেখানে যেমন আজকে গণ অধিকার বলে দিয়েছে যে তারা দুটিতে সমঝোতা যাবেন। আমরা যেটা চেয়েছি তাদের কাছে আমরা একটা প্রার্থী তালিকা দিয়েছি, যেহেতু এটা নিষ্পত্তি হয়নি সেই জন্য আমরা এটা নিয়ে ওইভাবে কথা বলতে চাচ্ছি না। আমাদের বিএনপির বাইরে কি বক্তব্যটা আপনাদের আর কারো জোটে যাওয়ার সম্ভাবনা আছে? যেমন এনসিপি সহ আরো 2-3টি দলের একটা জোট হচ্ছে না, আমাদের এখন পর্যন্ত আমরা নিজেরা গণফোরাম সারা দেশে আমাদের দলীয় নেতাকর্মীদের প্রার্থী তালিকা ঘোষণা করেছি। জি। এখন আমরা প্রতিদিন আমাদের পুরানো পল্টনে গণফোরামের কেন্দ্রীয় কার্যালয়ে আমরা মনোনয়নপত্র আবেদনপত্র আমরা সেটি বিতরণ নিচ্ছেন। করছি। জি। এরপরে কয়েকদিনের মধ্যে আমাদের দলের চূড়ান্ত প্রার্থী তালিকা দিব এবং আমাদের দলের উদীয়মান সূর্য প্রতীক নিয়ে আমাদের দলের নেতাকর্মীরা অনেক অংশগ্রহণ ধন্যবাদ। করবে। আমি একদম 30 সেকেন্ড একটু জানতে চাই, 25 তারিখ ফিরছেন তারেক রহমান। জি। রাজনীতিতে তার ফেরা তো তাৎপর্যময়, কিন্তু এই যে তার ফেরার মাধ্যমে বিএনপি বা বিএনপি সাথে যারা আছে তারা কতটা ইন্সপায়ারেশন তারা পাবেন, এবং বিপরীতে যারা আছেন যদি ধরা হয় যে জামাত সহ জোট, তারা কি এই ধাক্কা কতটুকু সামলাতে পারবেন? আমি ওইভাবে দেখি না, কারণ জামাতে ইসলামও কিন্তু তার আগমনকে অভিনন্দন জানিয়েছে এর আগে। যেটা কারণ হচ্ছে যে তিনি কিন্তু দেশ থেকে স্বেচ্ছায় দেশ ত্যাগ করেননি। তাকে মেরে বা তার বিরুদ্ধে নানা ধরনের অত্যাচার করে দেশ থেকে তাকে বাধ্য করা হয়েছিল এবং জীবনের ঝুঁকি নিয়ে তিনি দেশ থেকে চলে গিয়েছিলেন। এবং এরপরে এই জুলাই অভ্যুত্থানের পরে যখন একটি পরিবেশ তৈরি হয়েছে, সেই সময় কিন্তু তিনি দেশে প্রত্যাবর্তন করছেন এবং বাংলাদেশের বর্তমান সময় অন্যতম একটি বৃহৎ রাজনৈতিক দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসাবে। ফলে তার আগমনকে আমরা স্বতঃস্ফূর্তভাবে অভিনন্দন জানাই। অনেক ধন্যবাদ সুলাইমান চৌধুরী। এই সম্পর্কে আপনারা জানতে চাই, সেটি হচ্ছে যে সেটি একদম 1 মিনিটে একটু শুনতে চাই। সেটি হচ্ছে যে তারেক রহমান ফিরছেন, মোটামুটি এটি ফাইনাল। তো সেই ফিরলে তো নিশ্চয়ই তার নেতা কর্মীদের মধ্যে একটু প্রাণোচ্ছল অবস্থা তৈরি হবে। সেটি তার বিএনপি বিরোধী যে ব্লক রয়েছে এখন রাজনীতিতে, তো আসলে সেটি জামাত ইসলামী বা অন্য যারা আছেন, সেক্ষেত্রে সেই ঢেউয়ে, সেই উচ্ছ্বাসের ঢেউ তারা কি সামলাতে পারবে? উচ্ছ্বাস যে হবে জি, নিঃসন্দেহে, এবং ভালোই উচ্ছ্বাস হবে। তিনি আসুন, আমরা তাকে স্বাগত জানাই। তবে আমাদের মাঝে এ বিষয়ে কোনো ঢেউ গায়ে লাগলে ভালো লাগে। নির্বাচনী আমেজ, নির্বাচনী উত্তাপ আরো বাড়বে এবং প্রতিযোগিতা আরো বাড়বে, প্রতিদ্বন্দ্বিতা নয়। সহিংসতা কি আগামী নির্বাচনের আগে আরো বাড়ার কোনো শঙ্কা আছে? রাজনৈতিক দলগুলোর মাঝে সহিংসতা হওয়ার তেমন কোনো সম্ভাবনা আমি দেখছি না। তবে অন্য দিক থেকে সহিংসতা যথেষ্ট হওয়ার সম্ভাবনা আছে। আমি সরকারকে অনুরোধ করব, সরকারের গোয়েন্দা সংস্থার মাধ্যমে যাতে খবর নিয়ে তড়িৎ গতিতে কোনো দুর্ঘটনা ঘটার আগেই ব্যবস্থা নেওয়া হয়। ধন্যবাদ। আমি একদম আপনার কাছে আবার একটু ফিরছি। সেটি হচ্ছে যে কি এখনো গ্যাপ দেখছেন আসলে? একটি প্রধান উপদেষ্টা যেমনটা বললেন যে শরণাতীতকালের একটি ভালো সুষ্ঠু নির্বাচন, সেই নির্বাচনে অনেকগুলো আলোচনা করছেন, কিন্তু নিয়ত আছে সবার হয়তো ভালো করার। সেখানে কি গ্যাপ দেখছেন? খুব তড়িৎ একদম যাওয়া দরকার। দেখেন, নির্বাচনমুখী যেহেতু রাজনৈতিক দল এবং নির্বাচনে অংশগ্রহণ করার জন্য আমরা পূর্ণ প্রস্তুতি নিয়েছি দল হিসাবে গণফোরাম। সেই জায়গায় আমরা বারবার যেটা বলছি যে অবাধ, সুষ্ঠু এবং গ্রহণযোগ্য নির্বাচনের জন্য যেই পরিবেশ দরকার, আইন শৃঙ্খলা রক্ষা করার জন্য পুলিশ সহ যৌথ বাহিনী তাদেরকে মাঠে নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করা, পাশাপাশি ভোটের সঙ্গে যুক্ত জেলা রিটার্নিং অফিসার, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট থেকে শুরু করে ডিসি, এসপি যারা আছে তাদেরকে যাতে নিরপেক্ষ অবস্থান থেকে নির্বাচনে অংশগ্রহণ করতে পারে, প্রার্থী এবং ভোটারদের নিরাপত্তার জন্য ব্যবস্থা করা, সেইটা আমি আশা রাখতে চাই দল হিসাবে। কিন্তু এখন যে অবস্থাটা তৈরি হয়েছে, যে সরকার
তার অফিস এবং কার্যালয়ের 1 কিলোমিটারের মধ্যে প্রকাশ্যে এই ধরনের অগ্নিসংযোগ পত্রিকা অফিস থেকে শুরু করে আপনি সচিবালয়, যেটা সরকারের সবচেয়ে বড় প্রাণকেন্দ্র, এইটার নিরাপত্তা দিতে পারছে না। প্রতিদিনই দেখবেন যে 200-100 লোক সেখানে ঢুকে পড়ছে। তফসিল ঘোষণার পর তো ইসির সর্বময় ক্ষমতা মোটামুটি হওয়ার কথা, সেটি কি প্রয়োগ করতে পারছে? এই জন্য আমি মনে করি জি। যে ইসি সে কিন্তু এই যে আইন শৃঙ্খলা এখন তো সব তার নিয়ন্ত্রণে। উনি এই যে হত্যাকাণ্ডগুলো প্রতিদিন ঘটছে কিংবা যে ধরনের ঘটনা ঘটছে, তিনি এই ধরনের কোনো পদক্ষেপ দৃশ্য তো আমাদের কাছে এখনো দেখতে পারেন নাই। এই জন্য আমরা মনে করি যে এখনো সময় আছে। সরকার এবং নির্বাচন কমিশন যেহেতু উভয়ই এখন নিরপেক্ষ, দল নিরপেক্ষ, তারা যদি সম্মিলিতভাবে তৎপর হয় এবং তারা যদি কঠোর হয়, তাহলেই একটা নির্বাচন করা সম্ভব। অনেক ধন্যবাদ ডক্টর মিজানুর রহমান এবং অসংখ্য ধন্যবাদ FM সুলাইমান চৌধুরী, আপনাদের দুজনকে। আপনাকে ধন্যবাদ। দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। দেখা হবে পরবর্তীতে। আমরাও চাই এদেশ এগিয়ে চলুক এবং এদেশ সবার উপরে কিন্তু দেশ, এবং এদেশটি একটি কল্যাণমূলক দেশ হিসাবে গড়তে আসুন যে যার জায়গা থেকে একটু হলেও ইতিবাচক ভূমিকা পালন করি। আল্লাহ হাফেজ।